This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে খবরের দিকে আমাদের নজর থাকছে, এবার বহুতল আবাসনগুলোতে ভোট গ্রহণ কেন্দ্র তৈরিতে তৎপরতা কমিশনের। কলকাতায় ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী সিও দপ্তরে জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ জেলা শাসকদের সঙ্গে বৈঠক। বহুতলে ভোট গ্রহণ কেন্দ্র তৈরি নিয়ে জেলা শাসকদের রিপোর্ট চেয়েছিল কমিশন, আর এই কাজে তাদের সমীক্ষার অভাব রয়েছে বলেও জানায় কমিশন। ডিওদের নতুন করে সমীক্ষা করে 31শে ডিসেম্বরের মধ্যে অর্থাৎ আগামীকালের মধ্যে প্রস্তাবিত বুথের তালিকা জমার নির্দেশ দেওয়া হয়, অন্যথায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়। বুধবার সেই সময়সীমা শেষ হচ্ছে, তার আগেই ডিআরওদের নিয়ে বৈঠকে নির্বাচন কমিশনের প্রতিনিধি। এর আগে এসআইআর এর কাজ খতিয়ে দেখতে বিভিন্ন কেন্দ্রে যান, জেলা শাসকদের সঙ্গেও কথা বলেন। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে, আমি সরাসরি চলে যাবো শ্রাবন্তীর কাছে। শ্রাবন্তী, তাহলে বহুতল আবাসনগুলিতে সেখানে ভোট গ্রহণ কেন্দ্রের কি পরিস্থিতি, কি অবস্থান, কোথায় কোথায় হবে, আদৌ হবে কিনা, গোটা বিষয়টাই তাহলে এবার একটা নির্দিষ্ট জায়গায় আসতে চলেছে, অর্থাৎ একটা সিদ্ধান্তে উপনীত হতে চলেছে। সম্প্রতি 8 জেলা শাসকের সঙ্গে আজকের এই বিষয়ে বৈঠক হয় জ্ঞানেশ ভারতীর। যেরকমটা তুমি বলছিলে যে 31শে ডিসেম্বর মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে, সেই মেয়াদ কিছুটা বাড়ানো হতে পারে। সেই মেয়াদ আদৌ বাড়বে কিনা সেটা নিয়েও একটা প্রশ্ন থাকছে। অনেক জেলা শাসক এখানে এই মেয়াদ আরেকটু বাড়িয়ে দেওয়ার কথা বলেন, তার কারণ সমীক্ষা এখনো পর্যন্ত শেষ হয়নি। যেমন দক্ষিণ 24 পরগনার পক্ষ থেকে গঙ্গাসাগরের কথা বলা হয়, যেহেতু গঙ্গাসাগরে একটা মেজর কাজ তাদের রয়েছে, সেহেতু এই আবাসনের সমীক্ষা একেবারে শেষ করা সম্ভব হবে বলে তারা একটা সন্দেহ প্রকাশ করেছেন। তবে যেটুকুনি জানা যাচ্ছে যে এখনও পর্যন্ত এই মেয়াদ বাড়ছে না। 31শে ডিসেম্বরের পরে মানে আগামীকালের মধ্যেই যাবতীয় রিপোর্ট জমা দেওয়ার কথা বলেছে কমিশন। যদিও এখনও পর্যন্ত এই সময়সীমা বাড়ছে কিনা সেটা নিয়ে আলাদা করে কিছু বলা হয়নি। তবে এটা একেবারে স্পষ্ট করেছে কমিশন যে আবাসনে বুথ হবে, আবাসনে বুথের জন্য যে যে ধরনের স্টেপ নেওয়া দরকার রয়েছে, পদক্ষেপ নেওয়ার দরকার রয়েছে, সেগুলিকে ডিওদের কাছে আরেকবার স্পষ্ট করে দিয়েছে কমিশন। একই সঙ্গে সেখানকার নিরাপত্তা কেমন হবে, বিশেষত আবাসনে কত বাসিন্দা রয়েছে ইত্যাদি বিষয় নিয়ে একটা পূর্ণাঙ্গ রিপোর্টের কথাও জানানো হয়েছে এই মিটিংয়ে। সম্প্রীতি। ধন্যবাদ শ্রাবন্তী, আমাদের নজর থাকবে। এবারে এসআইআর শুনানি, সেই শুনানিতে ডাক পড়লো। কার ডাক পড়েছে? ডাক পড়েছে শিলিগুড়ির রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের মহারাজ রাঘবানন্দ পুরী। বাবার নাম রামকৃষ্ণ, মা শারদা। এসআইআর শুনানিতে ডাক পড়েছে তার, এবং মহারাজকে নিয়ে মহকুমা শাসকের দপ্তরে গেলেন তৃণমূল নেতারা। আমরা সন্ন্যাসী, আগের নাম ব্যবহার করব না, নাম কেটে দিলে দেবে, অনড় থেকে মন্তব্য মহারাজ রাঘবানন্দ পুরী। ওরা মহারাজকেও ছাড়ছে না, শুনানিতে ডাকছে। বাংলা এর জবাব দেবে। কমিশনকে নিশানা শিলিগুড়ির মেয়র গৌতম দেবে। ডকুমেন্টে কিন্তু আমার ওই একই রকম দেওয়া আছে। স্বামী রাঘবানন্দ পুরী, পিতার নাম রামকৃষ্ণ দেব, মাতা শারদামণি দেবী। এটা পরম্পরা কিন্তু আমার ওই 2002-এর পর থেকে কিন্তু ডকুমেন্টগুলোতে আমার তাই দেওয়া রয়েছে। এসডিও স্যার আমার পাসপোর্ট দেখে বললেন যে একদম স্যাটিসফ্যাকশন, সব ঠিকঠাক আছে, কোনো অসুবিধা হয়নি। আমি বলি যে একদম যেটা হচ্ছে একদম এটাও ঠিক আছে, যে যা চিন্তাধারায় কিন্তু একদম কোনো ব্যাঠিক নয়। হোক না, সমাজের প্রত্যেকটি কাজই কিন্তু ভালো কাজ। আমি এটাই সাপোর্ট করব যে ভালো কাজ হোক সমাজে। সন্ন্যাস ধর্ম যখন তারা নিয়ে নেন, তারা তাদের আগের জন্ম থেকে তারা বেরিয়ে এসে তারা দীক্ষিত হন। সুতরাং তাদের বাবা মায়ের নাম ইত্যাদি ইত্যাদি সেগুলো দেওয়ার ক্ষেত্রে তারা সেভাবেই দেন। এবং দীর্ঘ পরম্পরায় এই সাধু সন্ন্যাসী এবং যারা আমাদের বাংলার যারা এরাই আমাদের পথপ্রদর্শক, তাদের ভোটার লিস্টের নাম থাকবে না, তাদেরকে হ্যারাস করা হচ্ছে এবং অনেকের নাম থাকছে না। অত্যন্ত দুর্ভাগ্যজনক। বাংলা এটা মানবে না, বাংলা আধ্যাত্মিকতার দেশ। বাবার নাম রামকৃষ্ণ আর মায়ের নাম শারদামণি। ঠিক এই কারণেই রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের স্বামীজিকে তলব করল কমিশন। স্বামীজি ফিল আপ করেছিলেন এটা সেই এসআইআর ফর্ম যেখানে তিনি লিখেছিলেন বাবার নাম রামকৃষ্ণদেব এবং মায়ের নাম শারদামণি। এরপরই এই সেই নোটিশ, যে নোটিশ পাঠিয়ে
মহারাজকে ডাকা হয়েছে। রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের যে স্বামীজি, স্বামী রাঘবানন্দ পুরী, এটা তার পাসপোর্ট। এই পাসপোর্টেও কিন্তু তিনি তার বাবার নাম রামকৃষ্ণ এবং মায়ের নাম সারদামণি বলেছেন, এবং তার যে বিভিন্ন ডকুমেন্ট রয়েছে সেই প্রত্যেকটি ডকুমেন্টে কিন্তু এই নামই ব্যবহার করা হয়েছে, কারণ তারা যে গর্ভে জন্মেছেন সেই পরিচয় বাদ দিয়ে যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন নতুন নাম, এবং বাবা মা হিসেবে রামকৃষ্ণ সারদামণির নামকে চিহ্নিত করেন, এবং সমস্ত ডকুমেন্টে সেই নাম রয়েছে। কিন্তু কমিশনের ম্যাপিং ম্যাচিংয়ের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিচ্ছে, যে কারণেই মহারাজকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে, যাকে ঘিরে রে করতে এসেছে তৃণমূল নেতৃত্ব। জেলা তৃণমূল নেতারা বলছেন বাস্তবে বাংলার মাটিতে হিয়ারিং করতে গিয়ে প্রচুর মানুষকে ভোগান্তির মুখে ফেলছে কমিশন। এর বদলা আগামী নির্বাচনে বাংলার মানুষ নেবে। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা। দেখুন, 26 নির্বাচনের বছর, তার আগে 25-এর শেষে রাজ্যে এসেছেন অমিত শাহ। একাধিক কর্মসূচি, তার মধ্যে একটা অবশ্যই কোর কমিটির সঙ্গে কৌশলী বৈঠক। আজকে সেই বৈঠক করেন অমিত শাহ, এবং সূত্র বলছে একেবারে হিসেব নিকেশ করছে। বেশ কয়েকটা টাস্ক তিনি দিয়ে গেছেন কোর কমিটির সদস্যদের, যার মধ্যে একটা অবশ্যই যে সব বিষয়ে যেন নেতারা মুখ না খোলেন, কথা না বলেন। সূত্র সে কথাই বলছে। নেতাদের একাংশ সব ইস্যুতে কথা বলছেন, এত কথা বলার কোনো প্রয়োজন নেই। সব বিষয়ে কেন কথা বলছেন? অহেতুক কথা নয়। কোর কমিটির বৈঠকে বঙ্গ নেতৃত্বকে এমনটাই পরামর্শ দিয়েছেন অমিত শাহ, বলছে সূত্র। ছাব্বিশের ভোট, আর সেই ভোটের পর এই বঙ্গে 2/3 জনমত নিয়ে ফিরতে চলেছে বিজেপি, এমনই দাবি করলেন অমিত শাহ। জনমত নিয়ে বাংলায় বিজেপি সরকার হবে বলে দাবি করেছেন অমিত শাহ। বাংলায় পালা বদল হবে বলে বড় দাবি অমিত শাহ। বিজেপি 2/3 জনমত নিয়ে বাংলায় সরকার গড়বে, কি দাবি করেছেন তিনি শোনাই আপনাদের। मैं कहा 2/3 बहुमत के साथ सरकार बनाएंगे, 2/3 मेजोरिटी के साथ सरकार बनाएंगे, तो टारगेट हो ही गया। मैं कहा 2/3 बहुमत के साथ सरकार बनाएंगे, 2/3 मेजोरिटी के साथ सरकार बनाएंगे, तो टारगेट हो ही गया। অমিত শাহ তিনি দাবি করছেন যে এই 26-এর ভোটে 2/3 মানে 2/3 জনমত নিয়ে বাংলায় সরকার গড়তে চলেছে বিজেপি। পাল্টা মমতা কি বলছেন? তিনি বলছেন বিজেপি পগার পার হবে। শোনা, इस बार कितना होगा? আজকে নাকি বলেছেন দুঃশাসন বাবুদা, দুই চোখে, এক চোখে দুর্যোধন আর এক চোখে দুঃশাসন, বলেছেন 2/3 পাবো। এখন আর বলতে পারছে না ইসবার 200 পার। এবার বলতে হবে এবার তুমি দেশ থেকে বার। বাংলা জিতে তোমাকে দেশ থেকে কি করে তাড়াতে হয়, গণতন্ত্রের মাধ্যমে। বাংলাই পথ দেখাবে, বাংলাই দিশা দেখাবে, বাংলাই সারা ভারতবর্ষ জুড়ে সবাইকে সাহায্য করবে। দেখুন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি রাজ্য সফরে এসে একাধিক ইস্যুতে এ রাজ্যের সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেছেন। তিনি মূলত চিট ফান্ড, চাকরি দুর্নীতি, অনুপ্রবেশ তোষণের অভিযোগে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছেন। পার্থ, জ্যোতিপ্রিয়, অনুব্রতদের জেলে যাওয়ার প্রসঙ্গ তুলে খোঁচাও দিয়েছেন অমিত শাহ। পাল্টা জেল যাত্রা নিয়ে শাহকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। जहां पर भी बंगाल में जाते हैं, पूरे बंगाल की जनता घुसपैठियों से त्रस्त है। क्या कोई राज्य सरकार ऐसी हो सकती है जो घुसपैठियों की पनाहगाह अपने राज्य को बना दे? বাংলায় শুধু অনুপ্রবেশকারী, কাশ্মীরে নাকি নেই। তাই যদি সত্যি হয় বন্ধু, একটা কথার উত্তর চাই, পহেলগাঁও তাহলে কি আপনারা করলেন? कौन सी सरकार है बांग्लादेश की पूरी सीमा पर, बॉर्डर पर फेंसिंग करने के लिए जमीन नहीं देती है? आपकी ही सरकार है जो जमीन नहीं देती है, जिसके कारण फेंसिंग का काम समाप्त नहीं होता। অনেক জমি তোমায় দিয়েছি, কিন্তু তুমি করতে পারোনি। আগে ওগুলোর কাজ শেষ করো, যে জমিগুলো দিয়েছি তারপরে আবার দেব। मतुआओं को डरने की कोई जरूरत नहीं है। ये भारतीय जनता पार्टी का वादा है। जो शरणार्थी बंगाल में आए हैं वो भारत के नागरिक है, इनका कोई नुकसान नहीं कर सकता, ममता बनर्जी भी नहीं कर सकती। একবার তো নাটক করলেন, হোটেল থেকে কিনে আনলেন আর আদিবাসী তপশিলীদের বাড়িতে গিয়ে
হোটেলের থালা পেতে খেয়ে বললেন আমি তপশিলির বাড়িতে খাচ্ছি, আর আজ নমশূদ্রদের নাম বাদ, মতুয়াদের নাম বাদ। তুমি এসআইআর করতে 2 মাস টাইম নিলে, আর বাদ দিতে 1.5 কোটি লোককে 1.5 দিন টাইম নিলে। এআইকে দিয়ে করিয়েছো, এটা বড় কেলেঙ্কারি। ভ্রষ্টাচারী হোম মিনিস্টার, রিজাইন করো, ইউ মাস্ট রিজাইন। हम सब भारतीय जनता पार्टी के कार्यकर्ता से लेके मोदी जी तक कटिबद्ध है कि मूल समेत तृणमूल कांग्रेस की सरकार को हम उखाड़ कर फेंक देंगे। इतने सारे घोटाले हैं, अब क्या ममता बनर्जी इस बात का जवाब दे सकती है कि आपके मंत्रियों के ठिकाने पर से 27 करोड़ रुपया मिलता है, जिसको गिनते गिनते नोट गिनने की मशीन भी गर्म होकर बंद हो जाती है, और आप कहती है कि भ्रष्टाचार नहीं हो गया। যদি আমার মন্ত্রীরা 4 জন চুরি করে থাকে, আপনি জেল খাটিয়েছেন 4 বছর 5 বছর। আপনার কজন মন্ত্রীকে জেল খাটিয়েছেন? আপনি কবার জেল খেটেছেন এত লোককে খুন করার জন্য? सांप्रदायिक तुष्टीकरण को इस राज्य सरकार ने अपनी नीति के रूप में स्वीकार कर दिया है। अब मरहम लगाने का प्रयास हो रहा है, बहुत देरी कर दी है उन्होंने। এরা হিন্দু ধর্মকে বিপথে পরিচালিত করে, এরা বিধর্মী। ধর্ম মানে ধারণ, ধর্ম মানে পবিত্রতা। আপনাদের ধর্ম আগুন লাগিয়ে বেড়ানো। হুমায়ুন কবির মানে মুর্শিদাবাদে হুমায়ুন কবির, তিনি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। চলতি মাসে 22 তারিখ তার দল আত্মপ্রকাশ করেছে। বেশ কয়েকটা কেন্দ্রে তিনি প্রার্থীও ঘোষণা করে দিয়েছেন, কিন্তু নির্বাচনে পা রাখার আগেই তার ভবিষ্যৎবাণী তিনি নাকি 26-এ কিং মেকার হতে চলেছেন। তার দাবি 26-এ যেই সরকার গঠন করুক তার সাহায্য প্রয়োজন। পাশাপাশি একটা বার্তাও দিয়েছেন যে তার কাছে কেউই অচ্ছুত নন। পাশাপাশি আরও বেশ কয়েকটা প্রেডিকশন করেছেন হুমায়ুন কবির। তিনি দাবি করেছেন প্রথম দল বিজেপি হতে পারে, তবে তারা কোনো মতেই 120 আসন পেরোবে না। তৃণমূল 3 নম্বরে নেমে যাবে দাবি করেছেন হুমায়ুন, আর তার দল সেকেন্ড পার্টি হবে, এমনটাই দাবি করেছেন। শোনাই কি দাবি করেছেন। ওনারা বলেছিলেন 2021-এ যে इसके बार 200 পার, 77-তে থেমে গিয়েছিল, এবার 100 আটকে যাবে। হুমায়ুন কবিরকে দরকার হবে জনতা উন্নয়ন পার্টির নবনির্বাচিত বিধায়কদের সহযোগিতা ছাড়া কেউ বাংলার মুখ্যমন্ত্রীর গদিতে বসতে পারবে না। সেটা সময় কথা বলবে, আমার কাছে কেউ অচ্ছুত না। তৃণমূল 3 নম্বরে নেমে যাবে। তৃণমূল শাসক দল 294-এর মধ্যে ফার্স্ট পার্টি বিজেপি হতে পারে, তা কোনো মতেই 120 ক্রস করবে না। আপনি আজকে সেকেন্ড পার্টি আমরা আসবো, থার্ড পার্টিতে নেমে যাবে তৃণমূল কংগ্রেস। আপনি দেখে নেবেন কাউন্টিংয়ের দিনে আমার কথাটা, আজকের দিনটা আপনাদের অন রেকর্ড থাকছে। সেদিন কাউন্টিং যেদিন হবে সেদিনকে আমরা এই কলকাতার রাজধানীতে বিজয় উল্লাস করব। সেটা আমার কাছে কেউ অচ্ছুত না, আমার হিসাব কড়াই গন্ডাই। মানে লোকে হাসবে সব শুনলে, কি উত্তর দেবো? উত্তর দিলে এদের গুরুত্ব বাড়ে। প্রথমে এখনো একটা ব্যাখ্যা দিতে পারলো না লোকটা যে 2019 সালে কোন লজ্জায় বিজেপির ক্যান্ডিডেট হয়েছিল। যে বিজেপি বলেছিল এক ধাক্কা और दो বাবরি মসজিদ তোড় দো, সেই বিজেপিতে 2019 সালে যে নেতা প্রার্থী হয়েছে সে আজকে এসে বলছে বিজেপির বিরুদ্ধে লড়বো। আজকে তার দরদ বাবরি মসজিদের উপর। এই সব বিজেপি এক্স ক্যান্ডিডেট গুলোকে মার্কেটে ছেড়ে 2-4টে ভোট কাটাবার চেষ্টা করছে। ভোটের দিন দুপুরের পর এদের রেজাল্টটা দেখবেন তো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, রাজনৈতিক দলগুলো এই মিটিং মিছিলের মাধ্যমে বিভিন্ন সময় তাদের শক্তি প্রদর্শন করে, আর এক্ষেত্রে বামেদের প্রথম পছন্দ অবশ্যই ব্রিগেড। তারা নিয়মিত ব্রিগেডের সভা করে আসছেন ক্ষমতা যাওয়ার পর থেকেও। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকতে থাকতে ব্রিগেডের সভা করেছে। বিজেপি একটা সময় ব্রিগেডের সভা করেছেন, নরেন্দ্র মোদী এসেছিলেন প্রধানমন্ত্রী হওয়ার আগেও। সেই ব্রিগেডে এবার সভা করতে চলেছেন হুমায়ুন কবির, এমনটাই দাবি করেছেন আজকে ক্যামেরার সামনে। জানুয়ারি মাসে 25 থেকে 31 তারিখের মধ্যেই তিনি ব্রিগেডের সভা করবেন। কি বলেছেন তিনি, শুনুন। আমরা আগামী জানুয়ারি মাসের 25 থেকে 31শে জানুয়ারির মধ্যে রাজ্যের একটা ব্রিগেড
সমাবেশ করব, যে সমাবেশের ডেট আপনারা খুব আর্লি 10 তারিখের আগেই জানিয়ে দেওয়া হবে। ব্রিগেডের এনওসিটা পেয়ে গেলেই আমরা ব্রিগেডের ডেট তারিখ আমরা ঘোষণা করব। ব্রিগেডে 10 লক্ষ মানুষের সমাবেশ হবে এবং সেদিন নিশ্চয়ই বাংলার মানুষের কাছে আমরা নতুনভাবে জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে বা আমাদের কারা জোট সঙ্গী থাকবে তাদেরকেও সেখানে হাজির করব আশা রাখছি। রাজনীতিতে সবটাই সম্ভব, সেটা আপনারা অপেক্ষা করবেন, চমক নিশ্চয়ই থাকবে। সেটা ব্রিগেডের সমাবেশ থেকে আপনাদেরকে আমাদের জোট সঙ্গী কে হবে তারা নিশ্চয়ই ব্রিগেড ময়দানে ডায়াসে প্রস্তুত থাকবে। সিপিএম এরও তো ব্রিগেড হয়, সিপিএম এরও তো কিছু লোক ব্রিগেডে যান, তো লাল পতাকা নিয়ে যান, কত কি নিয়ে যান, ফিরে আসার পর শূন্য হয়। ফলে এই ব্রিগেডে কি হবে? একটা ব্রিগেড যদি কেউ করেও কি আর করবে? যদি ওনার মনে হয় যে একটা শীতের দিনে কিছু লোককে পিকনিক করতে যাব, চিড়িয়াখানা দেখাবো, ভিক্টোরিয়া দেখাবো, এইসব বলে নিয়ে আসবেন, নিয়ে এসে দেখাবেন, দিনের শেষে রেজাল্টটা ওই সিপিএম কংগ্রেসের মতোই হবে। এদেশে যারা এসেছেন সেই আশা বাংলাদেশি হিন্দুদের দীর্ঘমেয়াদী ভিসার জন্য এবার ভারত সরকারের কাছে আবেদন করলেন বাংলাদেশের সংখ্যালঘু সংগঠনের নেতা বাপ্পাদিত্য বসু। কি বলেছেন তিনি, কি তার আবেদন শোনাই আপনার। ভারতের সরকারের কাছে আমার আবেদন যে যেহেতু এখানে আমাদের অনেক মানুষ এখানে এসছেন, তারা অনেকের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, অনেকেরই আসলে কোনো ধরনের কোনো স্ট্যাটাস নেই, তাহলে তারা শরণার্থী স্ট্যাটাস এখানে আছে না কিভাবে আছে, আমাদের কোনো কিছুরই কোনো বৈধতা নেই। তো এই অবস্থা থেকে আমরা লং টার্ম ভিসার আবেদন করছি। আমাদের বাংলাদেশ থেকে আসা এই মানুষগুলোকে, বিপদাপন্ন মানুষগুলোকে যেন লং টার্ম ভিসা দিয়ে এখানে বৈধভাবে থাকার সুযোগ দেওয়া হয়, জীবন বাঁচানোর সুযোগ দেওয়া হয়। অন্ততপক্ষে তাদেরকে বর্ডারের ওপরে পার করে দিয়ে একটি গণহত্যার মুখে জানি আমাদেরকে ঠেলে না দেওয়া হয়।